আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্যে, মানে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে এবং এর নেতৃত্বের শীর্ষ পর্যায়ে শেখ হাসিনাকে আবার বসানোর জন্যে দিল্লি কি চেষ্টা করছে? দিল্লি কি আমেরিকার সঙ্গে কোনো লবিং করছে? এবং এই সমস্ত বিষয়াদি নিয়ে দিল্লির সঙ্গে বেইজিংয়ের কি কোনো কথাবার্তা হয়েছে? বা যদি হয়ে থাকে সেই বিষয়গুলো কি হতে পারে? একজন রাজনীতির পর্যবেক্ষক রূপে আমি যতটুকু বুঝেছি সেই বিষয়গুলো আপনাদের সামনে বলবো। তার আগে বলে নিই যে ইউনূস সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানের জনাব তারেক রহমান সাহেবের সরকার, আমরা তাদেরকে যে ফর্মই ধরি না কেন বা দেখি না কেন, আসলে এই সরকারের মৌল ভিত্তিগুলো কী? প্রথমে ইউনূস সাহেবকে দিয়ে শুরু করি। ইউনূস সাহেবের আগমন এবং তার সঙ্গে যারা উপদেষ্টা ছিলেন সবারই কর্মকাণ্ড অনেকটা ছিল ভিনি, ভিডি, ভিসি। জুলিয়াস সিজার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি তার তখনও তিনি মানে যাকে বলা হয় সিজার হননি, সম্রাট হননি, তার আগে যখন তিনি কনসুল ছিলেন, তো সেই কনসুল থাকা অবস্থায় তিনি আজকের যে তুরস্ক, এই তুরস্কের একটা বিরাট এলাকা জয় করলেন এবং তৎকালীন সময় ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত ছিল এবং ভীষণ রকম ডেঞ্জারাস একটা জায়গা ছিল। জার্মানিতে একটা জায়গা ছিল, তারপর ফ্রান্সে একটা জায়গা ছিল, আর তুরস্কের এই জায়গাটি নানা কারণে এখানে কোনো বিজেতা যেতে সাহস পেতেন না এবং যে কোনো কারণে হোক না কেন জুলিয়াস সিজার এত বিখ্যাত, সে মানে সেই জার্মানি দখল করেছিলেন, তারপরে তিনি গলের যে যুদ্ধ তার মাধ্যমে ফ্রান্স দখল করেছিলেন এবং ইংল্যান্ডও দখল করেছিলেন। তো এই দখল করার আগে তিনি তার যে প্রথম যে যুদ্ধটি, যেটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, সেই যুদ্ধটি ছিল এই তুরস্কে। তিনি এত সহজে এটা জয় করলেন, তিনি ভাবতেই পারলেন না হাউ ইট ইজ পসিবল। শুধু বিজয়ের পর তিনি রোমান সিনেটকে লিখলেন ভিনি, ভিডি, ভিসি, আসলাম, দেখলাম এবং জয় করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা এসেছিলেন ক্ষমতাতে সবাই আসলাম, দেখলাম, জয় করলাম। তারা যেভাবে বলতে পারবেন না কেন আসলাম, কিভাবে আসলাম ইত্যাদি, আবার একইভাবে তারা বলতে পারবেন না কেন গেলাম, কিভাবে গেলাম। পুরো জিনিসটি একটা সিস্টেমের মধ্যে জাস্ট দে প্লেড। তাদেরকে একটা জায়গাতে বসানো হয়েছিল, বসার পরে তারা কিছু কর্মপরিধি, তাদের কিছু চিন্তা চেতনা বা তাদের দক্ষতা অভিজ্ঞতা তারা সেই চেয়ারে বসে করার চেষ্টা করেছে, যেটি বলতে গেলে ব্যর্থ হয়েছে এবং এমন একটা সময় তারা যেতে বাধ্য হয়েছেন। যদি তারা না যেতেন তাহলে তাদের অস্তিত্ব কোন পর্যায়ে থাকতো একমাত্র আরশের মালিক আল্লাহ ছাড়া বলতে পারেন না। আবার একইভাবে যে যাই বলেন না কেন, জুলাই বিপ্লবের পরে জনাব সালাউদ্দিন সাহেবের ফিরে আসা ইন্ডিয়া থেকে একেবারে রাতারাতি, মানে মনে হলো যে জুলাই বিপ্লব হয়েছে আগস্ট মাসের 5 তারিখের পরে, সারা বাংলাদেশে সালাউদ্দিন সাহেবের আসার জন্য বিএনপির নেতৃত্ব গ্রহণ করার জন্যই বোধহয় তার জন্ম হয়েছে। প্রকৃতি যেভাবে মায়ের পেট থেকে একটি সন্তানকে প্রসব করিয়ে দেয়, প্রকৃতি যেভাবে মাটির যে ঘনত্ব, সেই ঘনত্ব ভেদ করে একটি ধানের চারা বা একটি শস্যের যে যাকে বলা হয় মূল গভীরে চলে যায় এবং একটি শস্যের যে কাণ্ড সেটা উপরে উঠে আসে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, এটা প্রকৃতি ছাড়া সম্ভব নয়। ছোট্ট একটা আপনি ধরেন বীজ, সেই বীজের এত নরম একটা মূল, প্রথমে মূলটা বের হয় বীজ থেকে, সেই মূলটা মাটির ভিতরে চলে যায়। ওর শক্তিটা পেল কোথায়? মাটি যেভাবে থাকে সেখানে ওই নরম মূল দিয়ে আপনি একটু মূলটা টানায় বের করে আপনি নিজে একটু ওটা ঢোকানোর চেষ্টা করেন তো, হয় না। নিঃসন্দেহে মাটির ভিতরে
এমন কিছু মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি রয়েছে, সেই মহাকর্ষণ শক্তি সেই বীজ থেকে যেটা মূল বের হয়, সেই মূলকে টানতে থাকে মাটির গভীরে। আদারওয়াইজ মূলের কোনো শক্তি নেই মাটি ভেদ করার। আবার সেই বীজের যে অংশটি মাটি ফুঁড়ে উপরে চলে আসে, সেই আকর্ষণ যদি মহাকাশ থেকে না আসতো, সেই আকর্ষণ জমিনের বাতাস যদি গ্রহণ না করত, জমিনের উপরের ভাগ যদি তাকে সেইভাবে আহ্বান না করতো, কামন কামন, তাহলে ওই নরম যে কাণ্ড, সে তার পক্ষে মাটি ফুঁড়ে এই পৃথিবীর আলো বাতাস দেখা সম্ভব হয় না, যেটা আপনারা সহজে বুঝেন। আর আমাদের জন্ম বা যে কোনো পশু পাখির জন্ম, ডিম থেকে বাচ্চার জন্ম, সব কিছুর মধ্যেই একটা প্রকৃতির লীলা খেলা থাকে। তো সেই প্রকৃতির লীলা খেলাতেই এমন কাছে মনে হলো যে সালাউদ্দিন সাহেব চলে এলেন, তারেক রহমান সাহেব চলে এলেন। তারেক রহমান সাহেব যখন চলে এলেন তখনই তার আম্মা মারা গেলেন। তার আম্মা মারা যাওয়ার পর সেখানে বিশাল জানাজা হলো। মানে সব কিছুই মনে হলো যে প্রকৃতি সাজিয়ে দিয়েছে, এটি কোনো মানুষের কাণ্ড নয়। এখন আচ্ছা বলেন তো আপনারা, যে এই যে প্রকৃতি সালাউদ্দিন সাহেবকে যে সুযোগটা দিল, তারেক রহমান সাহেবকে সুযোগটা দিল, তারা কয়বার, মানে আপনি যদি আধ্যাত্মিকতার কথা চিন্তা করেন, দাড়ি রেখে পাহাড়ে বসে সেই যাকে বলা হয় ধ্যান করেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতে ধ্যান করেছেন, ওনারা এইভাবে ধ্যান করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একটা সিঙ্গেল উদাহরণ দেখান তো। কিংবা ধরুন অন্য যে কোনো ধর্মমত, অথবা তারা এমন কি কর্ম করেছেন যে কর্মের ফলে এরকম কোনো একটা ঘটনা ঘটে গেল। মানে সব কিছুতেই প্রশ্ন। আপনি প্রকৃতিকেও মিলাতে পারবেন না যে প্রকৃতি তাদেরকে এই যে সুযোগ দিয়েছে, ইজ দেয়ার এনিথিং? অথবা তাদের সঙ্গে যে বৈদেশিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে তারা এমন কি করেছেন যে কর্মের কারণে তাদেরকে, মানে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, আবার সরিয়ে দেওয়া হলো, আবার তারেক রহমান সাহেবকে ক্ষমতায় বসানো হয়েছে, ক্ষমতায় বসানোর পর প্রেমের রশি দিয়ে আবার এখন টানাটানি শুরু হয়েছে। এবং এই টানাটানির ফলে কি হলো দেখবেন যে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে, তাদের খাবার দাবার, জীবন চাল চলন সব নষ্ট হয়ে গেছে। আপনি আমি বাইরে থেকে যতটুকু আন্দাজ করতে পারি, ভিতরে যারা আছেন তারা এই উত্তাপটি, তাদের ক্ষমতার জোর এবং ভিত্তিটি তারা আপনার আমার চেয়ে 100 গুণ বেশি বুঝতে পারেন। তাদের চলাফেরা, ড্রেস কোড, তাদের মানে সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন প্রচণ্ড অসামঞ্জস্যতা রয়েছে। এবং আমরা যারা বাইরে আছি, সেই বাইরে আমরা তাদের সেই কাজের কোনো রকম ধারাবাহিকতা দেখতে পাচ্ছি না। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে দুর্বৃত্তায়ন কোন পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের এই যে মহাস্থানগড়, আপনারা নিঃসন্দেহে নাম শুনছেন, প্রাচীন বাংলার নয়, প্রাচীন ভারতবর্ষের রাজনীতি এবং সভ্যতার যে কটি নিদর্শন রয়েছে তার মধ্যে একটি হলো এই মহাস্থানগড়।